বিএনপির প্রতি আস্থা রাখতে চাইছে মানুষ, আস্থা নষ্টে কাজ করলে প্রশ্রয় নয়, সতর্ক করলেন তারেক রহমান। দাবি পূরণের আশ্বাসে রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, সরকারের সঙ্গে রাতভর বৈঠকের পর সিদ্ধান্ত। উপদেষ্টার আশ্বাসে 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার, জাতীয়করণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের। শেখ হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন প্রধান উপদেষ্টার কাছে হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদন। প্রচলিত আইনে দেশে ফেরানো সম্ভব, আশা দুদক ডিজির। আবারও হত্যা, দখল, চাঁদাবাজিতে শীর্ষ সন্ত্রাসীরা, আতঙ্কিত মানুষ। জামিনে মুক্তির আগে আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতি বিবেচনার কথা বললেন বিশ্লেষকরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ বিএনপির প্রতি আস্থা রাখতে চাইছে। যে এই আস্থা নষ্ট করবে তাকে প্রশ্রয় দেওয়া হবে না। মুখে যা বলা হচ্ছে তা কাজে বাস্তবায়ন করার কথাও বলেন তারেক রহমান। বলেন, জনগণ ছাড়া নাম সর্বস্ব নেতা হয়ে কোনো লাভ নেই। জনগণের বিপক্ষে গেলে 5 অগাস্টের পরিণতির কথা স্মরণ করিয়ে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন সিকান্দার রিমান। সাতক্ষীরায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রশিক্ষণ কর্মশালায় জনসম্পৃক্ততা বিষয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, কে জনপ্রিয় সে সিদ্ধান্ত নেবে জনগণ। জনগণকে নিয়ে এই দেশের মালিক হচ্ছে জনগণ। এন্ড অফ দ্য ডে কিন্তু জনগণ ডিসাইড করবে আমরা পপুলার কি পপুলার না। এন্ড অফ দ্য ডে, দিনের শেষে এটা কিন্তু ডিসিশন নেবে জনগণ। কাজেই বক্তৃতা বিবৃতিতে মাঝে মাঝেই আমি একটি কথা বলি, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে রাখুন। আপনি একজন রাজনৈতিক কর্মী বা একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনার পিছনে যদি পাবলিকই না থাকে তো আপনি কিসের রাজনৈতিক নেতা, কিসের রাজনৈতিক কর্মী? আপনার পিছনে যদি পাবলিকই না থাকে, ও নাম সর্বস্ব নেতা আপনি হবে, তো লাভ আছে কোনো ওরকম হয়তো কোনো লাভ নেই। বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কোন নেতা বা কর্মীর কারণে জনগণের আস্থা নষ্ট হলে তার দায় নেবে না দল মাত্র নির্বিশেষ সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের, তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্চার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি, বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি। আজকে যেমন শুধু দলের সাথে সম্পর্ক ছিন্ন করছি, এর পরবর্তীতে সরকারি অবস্থানে থাকলে তখন যেহেতু আমাদের একটি সুবিধা থাকবে, অন্যায়কারী যেই হোক না কেন, আমরা মুখে যেটা বলি আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব। এর কোনো নড়চড় হবে না। জনবিচ্ছিন্ন হলে, জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না আমরা। তারেক রহমান আরো জানান, শুধু বিএনপির নেতাকর্মীদের জন্য নয়, দেশ ও জনগণের জন্য 31 দফা দেয়া হয়েছে। সামনের নির্বাচন পর্যন্ত 31 দফা নিয়ে মানুষের ঘরে ঘরে যেতে নেতাকর্মীদের নির্দেশনাও দেন তিনি। আমার বক্তব্য বাড়াবো না। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। দাবি পূরণের আশ্বাসে রেল ধর্মঘট প্রত্যাহার করেছেন রেলের রানিং স্টাফ ও কর্মচারীরা। সকাল থেকে সারা দেশে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। উদ্ভূত সমস্যার সমাধানে রাত 2:30টার দিকে শ্রমিক নেতা, রেল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে বৈঠক করেন রেল উপদেষ্টা ফয়জুল কবির খানের সঙ্গে। বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মিন্টু রোডে যোগাযোগ উপদেষ্টার বাসায় ওই বৈঠক হয়েছে। পরে আন্দোলনকারী রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর ধর্মঘট প্রত্যাহার ঘোষণা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তার ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে জানান, ধর্মঘট প্রত্যাহার ও স্টাফদের দাবি আদায় বিষয়ে যোগাযোগ উপদেষ্টার সাথে রাতে দেখা করেছেন তারা। স্বরাষ্ট্র তথ্য উপদেষ্টার সাথে বৈঠকে দাবি মেনে নেবার আশ্বাসে পরিপ্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার করেছেন 7 কলেজের
শিক্ষার্থীরা। মঙ্গলবার সচিবালয়ের বৈঠক শেষে শিক্ষার্থীরা একথা জানান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 7 কলেজের শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা হয়েছে। পর্যায়ক্রমে এসব দাবি মেনে নেওয়া হবে। 7 কলেজে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় অবকাঠামোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে সরকারের সঙ্গে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত 7 কলেজের শিক্ষার্থীদের সাথে রবিবার রাতে সংঘর্ষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ সহ 6 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে মঙ্গলবার সচিবালয়ে 7 কলেজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন কয়েকজন উপদেষ্টা। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনা করা হচ্ছে। আমার 2 ছোট ভাইয়ের সাথে আমার আবার এই ঢাকা কলেজের পুরানো দিনের অনেক স্মৃতি নিয়ে আলাপ হলো এবং তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং এইভাবে আমরা এগুলির ব্যবস্থা নিব। এ সময় শিক্ষার্থীরা জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আশ্বাসে আপাতত আন্দোলনের কর্মসূচি বাতিল করেছেন তারা। আমরা যে বলেছিলাম যে 24 ঘন্টা পরে আমরা 7 কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ অন্যান্য বাস যে চলতে দিব না সহ যে কর্মসূচি এবং নিউ মার্কেট থানা ঘেরাও যে কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম। আমাদের সাথে এখানে ফলপ্রসূ পজিটিভ একটি মতামত বা আলোচনা সভা হয়েছে। আমরা আশা করছি তার পজিটিভ সিদ্ধান্তই আসবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি আমি আমাদের 7 কলেজের সকল শিক্ষার্থীকে বলতে চাচ্ছি যে সকলকে অভিনন্দন, তোমরা একটা নতুন বিশ্ববিদ্যালয় পাচ্ছ। আমরা শতভাগ আশ্বস্ত, কারণ আশ্বস্ত না হওয়ার কোনো কারণই নেই, যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনের ব্যক্তিবর্গ আসলে আমাদের আশ্বাস দিয়েছেন এবং তারা নিজেরাই এটার সাথে সম্পৃক্ত এবং তারা নিজেরাই কাজ করছেন। সুতরাং সেখানে আমাদের আসলে হতাশ হওয়ার কোনো জায়গাই নেই। তারা আমাদের কাছ থেকে 3 দিনের সময় নিয়েছেন। আমরা 3 দিনের সময় তাদেরকে আমরা 3 দিনের সময় দিয়েছি। আশা করি এই 3 দিনের মধ্যে থেকে রাকিবের ব্যাপারে যে হামলাটা হয়েছে সেই হামলার সুষ্ঠু তদন্ত করে একটা সুষ্ঠু বিচার হবে। আলাদা বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো পাওয়ার আশ্বাসে খুশি হলেও আহত সহপাঠীদের কথা বিবেচনা করে আনন্দ মিছিল করা হচ্ছে না বলেও জানান শিক্ষার্থী প্রতিনিধিরা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। 7 কলেজের জাতীয়করণের আশ্বাসে অবশেষে কর্মসূচি প্রত্যাহার করলেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। সেই সঙ্গে আগামী জুনের মধ্যে দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার বিকেলে সচিবালয় বৈঠক শেষে জাতীয়করণের ঘোষণা দেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব SM মাসুদুল হক। তবে আগামী জুনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে 1 জুলাই থেকে আবারও আন্দোলনের ঘোষণা দেন শিক্ষকরা। রিপোর্ট ওবায়দুল্লাহ মামুনের। সারা দেশে 1519টি ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে গত 10 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবে আন্দোলন করে আসছেন শিক্ষকরা। কয়েক দফা পুলিশ লাঠিচার্জের পর গত সোমবার থেকে শাহবাগে আন্দোলন করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। জাতীয়করণের দাবিতে মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত আলটিমেটাম বেঁধে দেন তারা। অবশেষে সচিবালয়ে বৈঠক শেষে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের দাবি মেনে নেওয়ার কথা জানায়। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাক প্রাথমিক শ্রেণী খোলার অনুমোদনের পাশাপাশি শিক্ষক নিয়োগও দিবে সরকার। এদিকে দাবি আদায় হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষকরা। তাদের কেউ কেউ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত উদ্যোগী হওয়ার আহ্বান জানান। এই ছাত্র জনতার 24-এর বিপ্লবের মধ্য দিয়ে আল্লাহ পাক একটা নিরসনের ব্যবস্থা করেছেন ইনশাআল্লাহ। আমরা এতে খুশি, যেহেতু আমরা এতদিন কিছুই পাই নাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক জায়গায় করে তালিকাবদ্ধ করে পর্যায়ক্রমে আমাদেরকে জাতীয়করণ আওতায় নিয়ে আসবে। আর এখন এমপিভুক্ত করা হবে এবং আমাদের যে 6 দফা ছিল 6 দফা তারা মেনে নিয়েছে। এখন আমার প্রতিষ্ঠানে ফিরে দেবে এবং আমাদের সহস্থানে যাবো এবং আমরা আমাদের দায়িত্ব পালন করব। সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার ঘোষণার পর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। ওবায়দুল্লাহ মামুন, বাংলাভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে তার শাসন আমলে গুম খুনের ঘটনা ঘটেছে বলে হিউম্যান রাইটস ওয়াচের কমিশনের রিপোর্টে উঠে এসেছে। মঙ্গলবার সন্ধ্যায় যমুনা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক এলিনা পেয়ারসন জুলাই অভ্যুত্থান সহ হাসিনা আমলের মানবাধিকার নিয়ে এই রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। এই সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেন, আগস্ট অভ্যুত্থানের পর র্যাব শেখ হাসিনার আমলে তাদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চেয়েছে। সেসব অফিসার এসব হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের বিচার চলমান। এছাড়া মানবাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ
আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠনের এশিয়া অঞ্চলের প্রধানের কাছে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সকল মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। নিশ্চয়তা দেন জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার। প্রচলিত আইন অনুযায়ী পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া বেনামি প্রতিষ্ঠানের নামে 800 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলে আহসানুল আলম ও ভাই রাশেদুল আলম সহ 52 জনের বিরুদ্ধে দুদক মামলা করেছে বলেও জানান মহাপরিচালক। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। 24-এর গণহত্যা, দুর্নীতির অভিযোগ সহ শতাধিক মামলা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। মামলা হলেও পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে ফেরানো নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। এবার তাকে দেশে ফেরানো নিয়ে মুখ খুললেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। মঙ্গলবার দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রচলিত আইনেই শেখ হাসিনাকে ফেরানো সম্ভব। সরকার এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা সহ দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে কাজ করছেন। আমাদের এই সংক্রান্তে গঠিত তদন্ত দল কাজ করছেন। সুতরাং আইন অনুযায়ী সবকিছুই বিবেচনা করা হবে এবং সেই ধরনেরই প্রচেষ্টা অব্যাহত আছে। দুদক মহাপরিচালক কথা বলেন এস আলমের দুর্নীতি নিয়েও। জানান, বেনামি প্রতিষ্ঠানের নামে 800 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলে, ভাই সহ 52 জনের নামে মামলা করেছে দুদক। পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক অসদাচরণ, প্রতারণা, জাল জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি খাতুনগঞ্জ শাখা চট্টগ্রাম হতে 827 কোটি 42 লক্ষ টাকারও বেশি টাকা আত্মসাৎ সহ বিনিয়োগকৃত অর্থের প্রকৃত উৎস প্রকৃতি গোপন করার জন্য হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণিত হওয়ায় জনাব আহসানুল আলম, সাবেক চেয়ারম্যান ইসি কমিটি এবং পরিচালনা পর্ষদ ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রধান কার্যালয় ঢাকা, জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সেঞ্চুরি ফুড প্রোডাক্ট লিমিটেড সহ 52 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে। জনাব নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা 3 আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের 51 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও 33টি ব্যাংক অ্যাকাউন্টে 208 কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ধন্যবাদ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক হয়। প্রধান নির্বাচন কমিশনার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে 16 আনা প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, গ্রহণযোগ্য নির্বাচন করতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত ইইউ। আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তার আশ্বাস দেন তিনি। বলেন, সংস্কারের জন্য সময় কম হচ্ছে, ইসির স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে। ইসির স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে ইউরোপীয় ইউনিয়ন একমত বলেও জানান রাষ্ট্রদূত। Have come with a message of support for the reform ambitions of the interim government, for the holding of elections in a transparent manner in line with international standards, and also to ask the Chief Election Commissioner what the European Union can do to support him. আমরা বলেছি যে আমাদের যে কমিটমেন্ট যে ফর এ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন, সেটা অ্যাচিভ করার জন্য, ডেলিভার করার জন্য আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে আগাচ্ছি, এই কথাটা ওনাদেরকে জানিয়েছি। তারা খুশি হয়েছেন যে ঠিক আছে, আমাদের প্রস্তুতি দেখে তারা খুশি হয়েছেন এবং আমরা যে খুব সর্বশক্তি নিয়োগ করেছি এটা ওনারা অ্যাসেস করতে পেরেছেন, রিয়েলাইজ করতে পেরেছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে আগামী নির্বাচনের দিকে অন্যান্য দেশের মতো নজর রাখছে ব্রাজিলও। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যান বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে মূলত আলোচনা হয়েছে।
কৃষি, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস সহ অন্যান্য বিষয়ে ব্রাজিলের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি বাংলাদেশের ফুটবলে কিভাবে আরও উন্নত করা যায় এ বিষয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান আমিন খুসরু মাহমুদ। তারা চিন্তা করছে, প্ল্যান করছে বাংলাদেশে তারা ওয়্যার হাউস করে, স্টোরেজ করে বড় আকার এখানে মাংস রপ্তানি করতে পারবে কিনা সম্ভাবনা দেখছে। কারণ এখানে দাম তো অনেক বেশি এবং ইম্পোর্ট করলে কিন্তু তার থেকে অনেক কম হবে। তবে সাথে সাথে আমাদের যাতে গবাদি পশুর যে চাষবাস হচ্ছে এটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাও মাথায় রাখতে হবে। নির্বাচন নিয়ে কথা হচ্ছে, তারা মনে করে স্বাভাবিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে, এখন তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে এবং বাকিটা বলা যাবে না। জামিনে বের হয়ে আবারও হত্যা, দখল আর চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে শীর্ষ সন্ত্রাসীরা। আতঙ্কিত সাধারণ মানুষ। অপরাধ বিশ্লেষণ করছে বলছেন, শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্তি দেওয়ার আগে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর নাজুক পরিস্থিতি বিবেচনায় নেওয়া জরুরি ছিল। দায় সরকারকেই নিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 10 জানুয়ারি এলিফ্যান্ট রোডে মার্কেট নিয়ে দ্বন্দ্বের জেরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। অভিযোগ ওঠে এর পেছনে হাত রয়েছে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে কলাবাগান ইমন এবং ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের। 2 জানুয়ারি মিরপুর জুট ব্যবসায়ীকে কেন্দ্র করে বোমা ফাটায় সন্ত্রাসীরা, আহত হয় 2 ব্যবসায়ী। এরকম আরো অসংখ্য জমি, ফ্ল্যাট দখল, চাঁদাবাজি, খুনোখুনিতে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীদের জড়িত থাকার প্রমাণ রয়েছে। গেল বছর 5 আগস্টের পর জামিনে কারাগার থেকে বের হয়েছে তারা। শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে পাওয়া নানা অভিযোগ স্বীকারও করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বিগ্ন সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন দায় রাষ্ট্রকেই নিতে হবে। রাষ্ট্রের পুলিশ আছে, রাষ্ট্রের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আছে, বিজিবি আছে, আনসার আছে, তার আদালত আছে, তার সমস্ত মেকানিজম আছে। সেটা তো আমার নাই। এটা আমি তো ট্যাক্স দিচ্ছি সরকারকে সেই জন্য। তা আপনি কাজ না করলে তো আমি কেন ট্যাক্স দিচ্ছি? জামিনে মুক্ত হওয়ার পরে তারা যে অপরাধ কর্মকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা, মাদক, অস্ত্র বাণিজ্য কিংবা আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, এই প্রসঙ্গগুলোতে তাদের কারো কারো যে আবার অপরাধমূলক যে দৌরাত্ম্য বা তৎপরতা আমরা যেভাবে দেখছি, তার মানে এটা একদম স্পষ্ট যে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে কোনো নজরদারির মধ্যে রাখতে পারেনি। জুলাই অভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতিতে শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাড়তি চাপ ছিল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। এই ধরনের পরিস্থিতিতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীকে দায় দিলেই হবে না, বরং তাকে সহযোগিতা করার যেরকম প্রশ্ন আছে সেটা আইন অঙ্গন থেকে বাস্তবতা বুঝে সহযোগিতা করা, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সহযোগিতা করা। একদম সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় থেকে যদি আপনার সদিচ্ছা থাকে তাহলে সেটা বাস্তবায়ন করাটা কঠিন। সেই বাস্তবায়নটা কিভাবে করবেন সেটাও কিন্তু আপনাকে পরিকল্পনা অনুযায়ী করতে হবে। আমরা জানি যে জামিন দেওয়ার ক্ষমতা আদালতের আছে, কিন্তু একজন শীর্ষ সন্ত্রাসী যার নামে অনেকগুলো মামলা, তো তিনি জামিনে কিভাবে মুক্ত হন? তাহলে পরে এখানে সরকার পক্ষের আইনজীবীরা কোথায় থাকে? এমন বাস্তবতায় 3 সেপ্টেম্বর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্ত হয় রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। তার বিরুদ্ধে রয়েছে 13টি মামলা। 14 আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয় সানজিদুল ইসলাম ইমন ওরফে কলাবাগান ইমন। তার বিরুদ্ধে রয়েছে 30টির বেশি মামলা। 13 আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্ত হয় আব্বাস উদ্দিন ওরফে কিলার আব্বাস। 10টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। 12 আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি মেলে ফ্রিডম রাসু ও পিচ্চি হেলালের। দুজনের বিরুদ্ধে আছে 21টি মামলা। একই দিন মুক্তি পেয়েছে টিটন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। দুর্বল ব্যাংক ও এস আলম গ্রুপের ব্যাংকের গ্রাহকদের কিছুদিন ধৈর্য ধরতে বলেছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। 22টি মন্ত্রণালয়ের আলাদা করে ক্ষুদ্র ঋণ বিতরণের লাইসেন্স দেয়াকে অযৌক্তিক মন্তব্য করে জানান সমবায় সমিতি নিজের সক্ষমতা নেই, কিন্তু তারা লাইসেন্স দিয়ে সমাজে বড় আর্থিক প্রতারণার সৃষ্টি করছে। গোলাম মঈনুল আহসানের রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে সামনে আসতে থাকে ব্যাংক খাতের দুর্দশার চিত্র। ভয়াবহ অর্থ পাচার ও 2,84,000 কোটি টাকা খেলাপি ঋণের ভারে অধিকাংশ ব্যাংক এখনো সংকটে। বিশেষ করে
এসালাম গ্রুপের 7 ব্যাংকের করুণ অবস্থা বড় করে সামনে আসে। এমন প্রেক্ষাপটে রাজধানীতে সিডাপ মিলনায়তনে ক্ষুদ্র ঋণ নিয়ে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে গভর্নর কথা বলেন ব্যাংক খাত নিয়ে। দুর্বল ব্যাংকের গ্রাহকদের আশ্বস্ত করেন তিনি। আমি ব্যক্তিগতভাবে 10 বছর আগে থেকে বলতেছিলাম যে এসালামের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না, আপনারা রাখছেন। এখন রাখার পর এখন ধরা খাইছেন, 2% ইন্টারেস্ট বেশি দিচ্ছে, এখন ধরা খেয়ে গেছে। এখন আপনাদেরকে উদ্ধার আমরা করব, কিন্তু একটু সময় দিতে হবে। উদ্ধার হবে কিন্তু এখনই পারা যাবে না। আমরা ধাপে ধাপে ব্যাংক রেজলিউশন অ্যাক্টে আমরা যাচ্ছি, আমরা ব্যাংক কনসলিডেশন কিছু করতে হবে ইত্যাদি, অনেক কিছু করা যাবে, করা হবে ইন দ্য নেক্সট, এই বছরই হয়তো ইনশাল্লাহ অনেক কিছু করা যাবে। এবং টাকাও পাবেন, আইদার টাকা পান বা বন্ড পান বা কিছু পান, কিছু একটা পাবেন। গভর্নর বলেন, ক্ষুদ্র ঋণ বিতরণে আলাদা আইনে পরিচালিত হচ্ছে গ্রামীণ ব্যাংক, তবে সবার ঋণ দেওয়ার লাইসেন্স আর্থিক খাতে অনিয়ম সৃষ্টি করছে। সমবায় সমিতির যে প্রভাব, এবং এটা একটা আনরেগুলেটেড একটা মার্কেট হয়ে গেছে, এবং সমবায় যে ডিপার্টমেন্ট তাদের কোনো ক্যাপাসিটি বলতে কিছু নাই, তারা কিছুই করতে পারবে না, কিন্তু একটা লাইসেন্স দিয়ে দিচ্ছে। ফলে এটা যেটা হচ্ছে, স্ক্যাম তৈরি হচ্ছে বিভিন্ন রকমের। এবং আমাদের এটাকে দেখতে হবে ফ্রম রেগুলেটরি পার্সপেক্টিভে, যে এটা বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের ইনস্টিটিউশনাল লাইসেন্স দেওয়াটা কতখানি যৌক্তিক। অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠানের সচিব নাজমা মোবারক বলেন, বড় আকারে ঋণ দিয়ে ব্যাংকগুলো হয়রান হয়ে গেছে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। এবার খেলার সংবাদ। দুর্বার রাজশাহী পারিশ্রমিক কাণ্ডে তোলপাড় বিপিএল। একটা ফ্র্যাঞ্চাইজি নিজেদের আগ্রহী দল নিয়ে পেমেন্ট নিয়ে টালবাহানা করার ঘটনা অপ্রত্যাশিত মনে করছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আয়োজক হিসেবে ব্যর্থতার দায় নিজেদের বলে মন্তব্য করেন তিনি। সমস্যার সমাধান ভবিষ্যতের জন্য তুলে রাখলেন এই পরিচালক। মনির হোসেন খানের রিপোর্ট। বিপিএল যেখানে বিতর্ক সেখানে। প্রধান উপদেষ্টার প্রেসক্রিপশনে এবার রোল মডেলের স্বপ্ন দেখিয়েছিলেন নতুন আয়োজকরা, কিন্তু এবারই বিতর্কটা ছাড়িয়েছে অন্য মাত্রায়। পারিশ্রমিক না পেয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। গুঞ্জন আছে চেক বাউন্সের। সমস্যা সমাধানে ফ্র্যাঞ্চাইজি ওনারদের বিসিবিতে মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ। নাজমুল আবেদিন ফাহিমের কণ্ঠে অসহায়ত্ব। আগামী 7 দিনে কতটুকু সমস্যার সমাধান হবে জানেন না তিনি। দল কিনে অর্থ পরিশোধ না করার চেষ্টা তার কাছে অপ্রত্যাশিত। এতটা আশা করিনি যে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হবে একটা দল নিতে, একটা দল পরিচালনা করতে, এবং সে এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবে। আমি নিশ্চিত নই আরও 7 দিনে সেটার সমাধান কতটুকু হবে। যদিও এই সমস্যা একদিনে হয়নি। টুর্নামেন্ট শুরুর আগে ব্যাংক গ্যারান্টি দেয়নি ফ্র্যাঞ্চাইজিগুলো, টুর্নামেন্ট শুরুর পরও করেনি খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ। এত কিছু জেনেও বিপিএল আয়োজনের চ্যালেঞ্জ নিয়েছে বোর্ড। ব্যর্থতার দায় নিজেদের কাঁধে নিলেন ফাহিম। একেবারে শুরুতে আদৌ করতে পারবো কিনা সেটা নিয়েও আমাদের একটা শঙ্কা ছিল, কিন্তু বাট শেষ পর্যন্ত করা গেছে। এটা একদিক দিয়ে ভালো, কিন্তু করতে গিয়ে যতটুকু প্রস্তুতি দরকার ছিল বা যতটুকু খুঁটিনাটি বিষয় নিয়ে দেখার প্রয়োজন ছিল সেটা হয়তো আমরা করতে পারিনি। সেই ব্যর্থতা হয়তো আমাদের। বাট অ্যাট দ্য সেম টাইম যে পরিস্থিতিতে সেটা এই টুর্নামেন্ট আমাদের করতে হয়েছে, আশা করি সেটাও সবাই মনে রাখবেন। বাট আমাদের ব্যর্থতা আছে, এটা অ্যাভয়েড করার কোনো অবকাশ নেই। অ্যাট দি এন্ড অফ দি ডে কিন্তু এটা বোর্ডের দায়িত্ব তো আছেই, অবশ্যই বোর্ডের দায়িত্ব আছেই, এবং উই ক্যানট সে যে না সামওয়ান এলস ইজ রেসপন্সিবল ফর ইট। সো আমাদেরকে দায়িত্ব নিতেই হবে। এটা শুধু রাজশাহী নয়, খেলোয়াড়দের সঙ্গে অশোভন আচরণ চিটাগাং কিংস স্বত্বাধিকারীর। ঢাকার বিপক্ষে আছে ফিক্সিংয়ের গুঞ্জন। উই ডোন্ট এক্সপেক্ট যে এরকম মন্তব্য কেউ করবেন। অ্যাট দি এন্ড অফ দি ডে উই রেসপেক্ট ইচ আদার। এই জিনিসটা থাকাটা খুব জরুরি, স্পেশালি যারা লিডিং পর্যায়ে থাকবেন, যারা একটা ফ্র্যাঞ্চাইজির মালিক হবেন, একটা টিমের ক্যাপ্টেন হবেন। বিসিবিতে পরিবর্তন এসেছে, তবে বাড়েনি সাংগঠনিক দক্ষতা। এবারের শিক্ষায় আগামীতে ভালো টুর্নামেন্ট আয়োজনের আশ্বাস নাজমুল আবেদিন ফাহিমের। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। বিপিএল টি-20
একদিন বিরতির পর বুধবার থেকে আবারও শুরু হবে বিপিএল এই মাঠের লড়াই। মিরপুরে দুপুর 1:30টায় ম্যাচে মুখোমুখি হবে চিটাগাং কিংস ও রংপুর রাইডার্স। সন্ধ্যা 6:30টায় ম্যাচে লড়বে ঢাকা ক্যাপিটাল ও ফরচুন বরিশাল। বিপিএল এর 7 দলের এই লড়াইয়ে 10 ম্যাচে 8 জয়ে নেট রান রেটে এগিয়ে থেকে শীর্ষে আছে রংপুর রাইডার্স। সমান ম্যাচে 8 জয় নিয়ে রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে ফরচুন বরিশাল। এই দুই দল আরও 2 ম্যাচ হাতে রেখেই কোয়ালিফায়ার নিশ্চিত করেছে। ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়ে সমস্যায় জর্জরিত দুর্বার রাজশাহী শেষ 3 ম্যাচে জিতে 12 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করেছে। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থেকে রাজশাহীকে এখন তাকিয়ে থাকতে হচ্ছে অন্য দলগুলোর উত্থান পতনের দিকে। 9 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে কোয়ালিফায়ারের সম্ভাবনা জিয়ে রেখেছে চিটাগাং কিংস। তাদের হাতে এখনও 3 ম্যাচ আছে। 10 ম্যাচে 8 পয়েন্ট পঞ্চম স্থানে থেকে শেষ 4 খেলার স্বপ্ন দেখছে খুলনা টাইগার্স। 10 ম্যাচে 3 জয় নিয়ে ষষ্ঠ স্থানে থেকে ঢাকা ক্যাপিটালের পরবর্তী রাউন্ডে খেলার আশা প্রায় শেষ। 11 ম্যাচে 2 জয় পয়েন্ট টেবিলে সবার নিচে থেকেই বিপিএল সিজন 11 শেষ করতে চলেছে সিলেট স্ট্রাইকার্স। এদিকে দল খারাপ করলেও ঢাকার ওপেনার তানজিদ তামিম 10 ম্যাচে 420 রান নিয়ে আসরের সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার এবং 12 ম্যাচে 25 উইকেট নিয়ে বিপিএলে এক মৌসুমে সর্বাধিক শিকার রেকর্ড করে সেরা বোলার রাজশাহীর তাসকিন আহমেদ। সংবাদ শেষ করব গ্রাউন্ড সিমের শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিএনপির প্রতি আস্থা রাখতে চাইছে মানুষ, আস্থা নষ্টে কাজ করলে প্রশ্রয় নয়, সতর্ক করলেন তারেক রহমান। দাবি পূরণের আশ্বাসে রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, সরকারের সঙ্গে রাতভর বৈঠকের পর সিদ্ধান্ত। স্বরাষ্ট্র তথ্য উপদেষ্টার আশ্বাসে 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার, জাতীয়করণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের। শেখ হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন, প্রধান উপদেষ্টার কাছে হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদন। প্রচলিত আইনে দেশে ফেরানো সম্ভব, আশা দুদক ডিজির। আবারও হত্যা, দখল, চাঁদাবাজিতে শীর্ষ সন্ত্রাসীরা, আতঙ্কিত মানুষ। জামিনে মুক্তির আগে আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতি বিবেচনার কথা বললেন বিশ্লেষকরা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।